অনেক ধরনের গাছপালা ছিল, আর সেখানে অনেক পাখিরাও বসবাস করত। সেই বনেরই এক জায়গায় পাশাপাশি দুটো গাছ ছিল। একটি ছিল আম গাছ আর একটি ছিল বট গাছ। আম গাছ ছিল ভীষণ অহংকারী। আম গাছ বট গাছের থেকে অনেক সুন্দর আর অনেক বড় ছিল, আর সে সব সময় তার রূপের অহংকার করত। অন্যদিকে বট গাছ ছিল অনেক দয়ালু, তার কোনো অহংকার ছিল না। বড্ড ক্লান্ত লাগছে, আর উঠতেই পারছি না। এক্ষুনি বিশ্রাম নিতে হবে আমাকে, না হলে আমি বুঝি অজ্ঞান হয়েই এখানে পড়ে যাব। এই বলে কালু কাক আশেপাশে বিশ্রামের জন্য আশ্রয় খুঁজতে থাকে। আর হঠাৎই কালু কাক ওই বড় আম গাছটা দেখতে পায়। এরপর কালু কাক সে আম গাছের কাছে যায় আর গিয়ে বলে, বাবা, আম গাছের আমগুলো তো বেশ বড় বড় আর পাকা পাকা। যাক, ভালোই হয়েছে, খিদেও তো পেয়েছে। দুটো আম ছিঁড়ে নিয়ে খাওয়া যাবে, আর ডালে বসে একটু বিশ্রামও নেওয়া যাবে। কালুর এমন কথা শুনে আম গাছ রেগে গিয়ে বলে, এই কালো কুচিত পাখি, তোর তো সাহস কম নয়। তুই আমার ডালে বসে বিশ্রাম নিতে চাস, আবার আমার আমও খেতে চাস? কি করে ভাবলি তোদের মতো কুচিত পাখিদের আমার ছায়ায় বিশ্রাম নিতে দিব আর আমার ফল দিব? যা, দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আম গাছ, এভাবে কেন বলছো? আমরা পাখিরা তো আমাদের গাছের ছায়াতেই বিশ্রাম নেই, আর তোমাদের ফল খেয়ে জীবন যাপন করি। ইস, শখ কত! ছি, তোদেরকে দেখলেই তো আমার অসহ্য লাগে। সারা দিন শুধু কিচিরমিচির করিস, আর আমার ডালের পাতাগুলো এলোমেলো করে দিস। যা, চলে যা, চলে যা এখান থেকে। আমি কিছুতেই তোদেরকে আশ্রয় দিব না। এমন করো না আম গাছ, আমি যে বড্ড ক্লান্ত আর অনেক ক্ষুধার্ত। দাও না একটু আশ্রয়। এই পাখি, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? ওই যে, যা, আশ্রয় নিতে হলে ওই বেটে অসুন্দর বট গাছে গিয়ে আশ্রয় নে। যা তো, ও তো এমনিতেই অসুন্দর, ডালপালা নোংরা করলে ওর কোনোই যায় আসবে না। যা যা, ওর কাছে যা। আম গাছের কথা শুনে বট গাছ কথা বলে ওঠে, আহা আম গাছ, ওই পাখিটা তো অসহায়, তুই ওর সাথে এমন কেন ব্যবহার করছিস বলতো? পাখিরা তো আমাদের ভরসাতেই বাঁচে, তাই না? এই পাখি, তুমি আমার ডালে এসে বসো। হয়তো আমি তোমাকে ফল দিতে পারবো না, তবে আমি তোমাকে আমার ছায়া দিয়ে আশ্রয় দিতে পারবো। বট গাছের কথা শুনে কালু বট গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নেয়। এভাবেই দিন কাটতে থাকে। আম গাছ সব সময় তার রূপের অহংকার করে আর সবাইকে অপমান করে। কাউকে তার ডালে বসতে দিত না আম গাছ, এমনকি তার ফলও খেতে দিত না। একদিন এক প্রজাপতি আম গাছের কাছে আসে। উফ, বড্ড খিদে পেয়েছে, যাই আম গাছ থেকে আমের রস খেয়ে আসি। এই বলে প্রজাপতি যেই না আম গাছের একটা আমের উপর গিয়ে বসে, তখনই আম গাছটা ভীষণ রেগে যায়। আর আম গাছ রেগে গিয়ে তার ডালপালা নাড়াতে শুরু করে, আর প্রজাপতিটা ছিটকে গিয়ে পাশের বট গাছে পড়ে যায়। শয়তান প্রজাপতি, তোর তো সাহস কম নয়। তুই আমাকে না বলে আমার আম খাচ্ছিলি? দেখ এখন কেমন লাগে, ছিটকে পড়ে গেলি তো। উফ, বড্ড ব্যথা পেলাম গো আম গাছ। আচ্ছা আম গাছ, তোমার কিসের এত অহংকার শুনি? আমরা প্রজাপতি পাখিরা যদি তোমার ডালে এসে না বসি, তোমাদের ফল না খাই, তাহলে তো তোমরা পূর্ণতাই পাবে না গো। কি বললি তুই? পূর্ণতা? বড্ড হাসালি তুই। তোদের মতো ছোট্ট প্রজাপতি আর ছোট ছোট পাখিদের থেকে আমি পূর্ণতা পাবো? কখনোই না। পূর্ণতা দিতে হলে বনের অন্য সব গাছকে দিয়ে দে। আমি এই বনের সব থেকে সুন্দরী গাছ, আর আমার গাছের ফল সব গাছের ফল থেকে অনেক সুন্দর, আর আমার গাছে অনেক ফল ধরে। তাই আমার কোনো পূর্ণতার প্রয়োজন নেই, আমি সব দিক থেকেই পরিপূর্ণ। আম গাছ, তুই বড্ড অহংকারী হয়ে গেছিস। মনে রাখিস, অতিরিক্ত অহংকার কিন্তু একদম ভালো নয়। প্রজাপতি, তুমি ডালে বসো। এই পেটে গাছ, তুই চুপ থাক। তোর মতো অসুন্দর গাছ থেকে কে জ্ঞান চেয়েছে? হ্যাঁ, তুই তো শুধু ছায়া দিতে পারিস, আর কি দিতে পারিস বল? ফল দিতে পারিস? যে এত বড় বড় কথা বলছিস, তুই তোর দয়ালু মনোভাব নিয়েই থাক। আমি আমার ডালে একটা পিঁপড়েকেও বসতে দিব না। যত দিন যাচ্ছিল আম গাছের অহংকার যেন ততই বাড়ছিল।
কোনো পাখি বা প্রজাপতি আম গাছে বসতে পারতো না। কেউ যদি বিশ্রাম নেয়ার জন্য আম গাছের গোড়ায় বসতো, আম গাছ তখনও তার আম ছুঁড়ে মেরে তাকে আহত করত। একদিন এক গর্ভবতী কাকুলি কাক ওই আম গাছের গোড়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় এই এই কে রে, কে কে আমার গোড়ায় বসেছে? ছি, কি কালো কুচ্ছিত দেখতে। এই পাখি, এই ওঠ 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 বলছি, আমার গোড়া থেকে ওঠ। ছি, এই অসুন্দর পাখিদের জন্য আমার চেহারাটাই নষ্ট হয়ে যাবে। তুই উঠবি না তো, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে আম গাছ কাকুলি কাকের উপর আম ছুঁড়তে শুরু করে। আর অসহায় গর্ভবতী কাকুলি উপায় না পেয়ে কোনো রকমে সেখান থেকে উড়ে গিয়ে বটগাছে আশ্রয় নেয়। এভাবেই দিন কাটতে থাকে। এরপর একদিন রাতে এক টুনি পাখি ওই আম গাছের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। টুনির পিঠে একটা ছোট্ট বাসা ছিল, আর তাতে ছিল দুটো ডিম। টুনি হঠাৎ করে আম গাছটা দেখতে পায় আর বলতে থাকে, এই তো, এই আম গাছটা মনে হয় অনেক তরতাজা আর মজবুত। আমি বরং এখানে আজকে রাতটা আশ্রয় নেই। এই বলে টুনি পাখি তার বাসাটা আম গাছের ডালে রাখে, আর টুনি পাখি সেখানে আশ্রয় নেয়। টুনি যখন আম গাছের ডালে আশ্রয় নেয় তখন আম গাছটা ঘুমিয়েছিল। এরপর পরের দিন সকালে আম গাছ তার ডালে টুনি আর তার বাসা দেখতে পেয়ে ভীষণ রেগে যায়। এই পাখি, এই আমার ডালে আশ্রয় নেওয়ার পারমিশন তোকে কে দিয়েছে? হ্যাঁ, যা যা বলছি, এখান থেকে চলে যা। এমন করো না আম গাছ, আমি যে আশ্রয়হীন, আমাকে তাড়িয়ে দিও না। আমার ডিম থেকে বাচ্চা বেরোনোর সময় হয়ে গেছে, বাচ্চা বের হলেই আমি চলে যাব। না, কিছুতেই না, আমি আমার ডালে তোকে কিছুতেই আশ্রয় দিব না। তোদের জন্য আমার সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কেন যে এইসব পাখিরা আমাকেই চোখে দেখে কে জানে। আম গাছ, তুই এভাবে কেন বলছিস? হ্যাঁ, আমরা তো গাছ, তাই না? বনের সব পাখিদের সাহায্য করা আমাদের কর্তব্য। এটা তুই বুঝতে পারছিস না? আম গাছ এমন কথা শুনে ভীষণ রেগে যায়, আর রেগে গিয়ে তার ডালপালা নড়াতে শুরু করে। আর টুনি সহ তার বাসাটি মাটিতে পড়ে যায়, আর টুনির দুটো ডিমও ভেঙে যায়। এ দেখে তো টুনি ভীষণ কাঁদতে থাকে। বেশ হয়েছে, কাঁদ এখন, দেখ কেমন লাগে। যেমন আমার কথা শুনিসনি। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ। আমাকে প্রকৃতি দেবী শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই সৃষ্টি করেছে, তোদের মতো অসহায়দের সাহায্য করার জন্য নয়, বুঝেছিস? এমন সময় সেখানে প্রকৃতি দেবী প্রকট হয়, আর প্রকৃতি দেবী বলে, থাম অহংকারী আম গাছ, অনেক সহ্য করেছি তোর অহংকার, তবে আর নয়। তোর খুব সৌন্দর্যের অহংকার, তাই তো? তোর এই অহংকার আজ আমি আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আমি তোদের অহংকার করার জন্য সৃষ্টি করিনি। তোরা তো গাছ, তোরা যদি অন্যদের ফল দিয়ে ছায়া দিয়ে সাহায্য না করতে পারিস, তাহলে তোদের দিয়ে আমার কি হবে? এই বলে প্রকৃতি দেবী আম গাছে জাদু করে আগুন ধরিয়ে দেয়, আর সেই আম গাছের অহংকার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বটগাছ, আমি জানি তুই অনেক দয়ালু। তুই ফল দিয়ে না হলেও ছায়া দিয়ে পাখিদের আশ্রয় দিস। তবে আজ আমি তোকেও ফলে পরিপূর্ণ করব, যাতে তুই সবাইকে আরো সাহায্য করতে পারিস। এই বলে প্রকৃতি দেবী বটগাছে জাদু করে সোনার আম ধরিয়ে দেয়। এরপর থেকে বটগাছে সব পাখিরা আসতো, আর পাখিরা বটগাছের ডালে বাসা বেঁধে থাকতো, আর বটগাছের সোনার আম বিক্রি করে পাখিরা তাদের প্রয়োজন মেটাতো। এতে করে বটগাছ অনেক খুশি ছিল। দেখলে তো বন্ধুরা, অহংকারী গাছের কেমন পরিণতি হলো। তাই আমাদের কখনো অহংকার করা উচিত নয়। রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুকি দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু সুন্দরী হলে কি হবে, টুকি ভীষণ বোকা আর সহজ সরল ছিল। একদিন সকালে টুনি টুকিকে বলে, টুকি মা, একটু রান্নাঘরে আয় তো মা। এত বড় মেয়ে কিছুই বোঝে না, কোথায় মাকে একটু সাহায্য করবে তা না করে সারাদিন শুধু বোকামি করে। হ্যাঁ মা, বলো কি কাজ করতে হবে আমাকে বলো তো। দেখছিসই তো, রান্নাঘর সাজাচ্ছি। হাঁড়ি পাতিলগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজের চাপে আমি তো সময়ই পাই না। তা শোন, এই পাতিলটা একটু ধর তো, আমি প্লেটগুলো সাজাচ্ছি।
এই বলে টুনি রান্নাঘরে হাঁড়ি পাতিলগুলো সাজাতে থাকে। এমন সময় টুনি টুকিকে বলে, এই টুকি মা, আমাকে এবার গ্লাসগুলো দে তো। মা তুমি দেখছো না আমার হাতে পাতিল আছে, আর আমি পাতিল কোথায় রেখে তোমাকে গ্লাস দিব বলো? ওরে গাধা মেয়ে রে, আমার মাথায় রাখ পাতিলটা। টুনির কথা শুনে টুকি তার হাতের পাতিলটা টুনির মাথায় রাখে। এই দেখে টুনি বলে, আরে আরে, এটা কি করছিস তুই? পাতিলটা আমার মাথায় কেন রাখছিস? বারে, তুমি তো এক্ষুনি আমাকে বললে পাতিলটা তোমার মাথায় রাখতে, সেই জন্যই তো আমি এই কাজ করলাম। তোমার মাথায় পাতিল রাখছি, বকছো কেন? তোর মতো বোকা মেয়েকে আমি কাজ করতে বলে অনেক বড় ভুল করেছি। যা, আর তোকে কাজ করতে হবে না, বোকা কোথাকার। যা বাবা, আমি কি করলাম? ভালো কাজ করলেও দোষ, অকাজ করলেও দোষ। কি যে বলে, নিজেই বলে আবার নিজেই আমাকে বকছে। আমারে ভালো লাগে না এইসব, যত সব। এই বলে টুকি ওখান থেকে চলে যায়। এইভাবেই ওদের দিন চলতে থাকে। টুকির মা টুনি দিনমজুরের কাজ করে সংসার চালাতো। একদিন সকালবেলা টুনি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বাইরে বের হয়, আর টুকিও তার পিছু পিছু বের হয়। এমন সময় টুনি বলে, টুকি মা, বাড়িতে সাবধানে থাকবি কিন্তু, আর কোনো বোকামি করবি না, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানেই থাকবো। আর তুমিও কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো, কেমন? এই যা, কথা বলতে বলতে দুপুরের খাবারের ব্যাগটাই তো নিতে ভুলে গেছি। টুকি মা, বিছানার উপরের খাবারের ব্যাগটা আমাকে একটু এনে দে তো। টুনির এমন কথা শুনে টুকি ঘরে আসে, আর বিছানার উপর খাবারের ব্যাগটা দেখে বলতে থাকে, এই যা, এর ভিতরে তো খাবারের বাটিও আছে। মা তো আমাকে শুধু ব্যাগটা নিয়ে যেতে বলেছে। যাই, খাবারের বাটিটা নামিয়ে শুধু ব্যাগটা নিয়ে যাই। এই বলে টুকি ব্যাগ থেকে খাবারের বাটিটা নামিয়ে শুধু ব্যাগটা নিয়ে গিয়ে তার মাকে দেয়। খালি ব্যাগ দেখে টুনি বলে, এ কি, শুধু ব্যাগ কেন? ব্যাগের ভিতরে খাবারের বাটিটা কই? সেটা নিয়ে আসিসনি? তুমি আমাকে বাটি আনতে বলনি তো, তুমি তো শুধু ব্যাগটাই আনতে বলেছো। সেজন্যই তো আমি শুধু ব্যাগটাই এনেছি। আমি তো তোমার বাধ্য মেয়ে, তোমার সব কথা শুনে শুনে চলি। তুমি আমাকে বাটি আনতে বলে আমি অবশ্যই আনতাম, কিন্তু তুমি তো আমাকে বাটি আনতে বলনি। তুমি আমাকে খাবারের ব্যাগটা এনে দিতে বলেছো, তাই আমি বাটিটা বিছানার উপর রেখে ব্যাগটা নিয়ে এলাম। ভালো করেছি না মা? আরে, খাবারের ব্যাগ মানে পুরো ব্যাগটাই তোকে আনতে বলেছি। খাবার নামিয়ে রেখে শুধু ব্যাগটা আনতে বলিনি, বুঝেছিস? তোর মতো বোকা মেয়ে পৃথিবীতে আর আমি একটাও দেখিনি। এই বলে টুনি ঘর থেকে খাবারের বাটিটা নিয়ে কাজে চলে যায়। টুনির ছানা টুকির বোকামির কারণে বনের সবাই ওর উপর হাসতো, আর টুকি বোকা জন্য টুনিকে অনেক অপমান করত। একদিন সকালে বিউটি পায়রা টুনির বাড়িতে আসে। টুনি বিউটি পায়রাকে তার বাড়িতে দেখে বলতে থাকে, আরে বিউটি দিদি যে, কতদিন পর তোমাকে দেখলাম, তা কি মনে করে এসেছো বলো? আরে, আমিও তো তোকে দেখি না অনেক দিন হলো, তাই আমি তোকে আর তোর মেয়েকে দেখতে আসলাম। অনেক ভালো করেছো দিদি। তা দিদি, তুমি বসো। টুকি মা, তোর মাসির জন্য এক কাপ চা নিয়ে আয় তো মা। শোন মা, আমি কিন্তু চিনি কম আর দুধ ছাড়া চা খাই। এই শুনে টুকি রান্নাঘরে যায়, আর কিছুক্ষণ পর বিউটির জন্য চা নিয়ে আসে, আর বিউটিকে চা দেয়। বিউটি চা হাতে নিয়ে মুখে দিতেই চা ফেলে দেয়, আর বলতে থাকে, কি ব্যাপার টুকি মা, তুমি চায়ে মনের ভুলে চিনির বদলে লবণ দিয়েছো নাকি? না না মাসিমা, মনের ভুলে করব কেন? আমি তো জেনে শুনেই করেছি। আপনি তখন বললেন না যে চিনি কম খান, তাই আমি ভাবলাম যে আপনি মনে হয় লবণ বেশি খান, তাই তো চায়ে লবণ দিয়েছি। টুকির কথা শুনে বিউটি হাসতে থাকে, আর হাসতে হাসতে বলে, হায় হায় রে টুনি, আমি তো এতদিন বনের সবার মুখে তোর এই বোকামের কথা শুনেছি, কিন্তু আজ তো চোখের সামনে ওর বোকামিটা আমি দেখলাম। সত্যি তুই কিভাবে যে এই গরুর মতো বোকা মেয়েটাকে সামলাস কে জানে। আচ্ছা ঠিক আছে, আমার চা খাওয়া লাগবে না, আমি আসি তবে। এই বলে বিউটি পায়রা হাসতে হাসতে চলে যায়। এই দিকে টুনি টুকির ওপর অনেক রেগে যায়, আর বলতে থাকে, আজ তোর বোকামির জন্য আমাকে কত অপমানিত হতে হলো।
হ্যাঁ রে মা, বলতো তুই কি কোনোদিনও চালাক হবি না? তুই আমার দুঃখটাকে কখনো বুঝবি না। মা, আমি কি করব বলো? তোমরা তো আমাকে যা করতে বলো আমি তাই করি। এখন আমি কি করব? আমি যাই করি তাতেই সমস্যা। তোমাদের কথা শোনাই আমার মহা পাপ হয়েছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এই বলে টুনি কাজে চলে যায়। এইভাবে টুনি তার বোকা মেয়েকে নিয়ে দিন কাটাতে থাকে। একদিন হঠাৎ করেই ওই বনে একটা পাখি খেকো ঈগল আসে। আর ওই পাখি খেকো ঈগলটা যখন যাকে পাচ্ছে তখন তাকেই খেয়ে ফেলছে। একদিন ওই ঈগলটা একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, বাহ, আমার দিন তো এই বনে বেশ ভালোই চলছে। 3 বেলা 3টি করে পাখি খেতে পাচ্ছি, কি মজা হচ্ছে আমার। আমি আর এই বন থেকে কোথাও যাব না। কিন্তু এখন তো আমার দুপুরে খাবার খাওয়ার সময় হয়েছে, কিন্তু কোনো পাখিকে তো দেখছি না আশেপাশে। এই বলে ঈগলটা এদিক ওদিক তাকাতে থাকে। এমন সময় ওর চোখ যায় কবুতরের উপর। ঈগল কবুতরকে দেখে বলতে থাকে, ওই তো আমার খাবার পেয়েছি, যাই ওই পাখিটাকে ধরে খেয়ে ফেলি। এই বলে ঈগল কবুতরের সামনে যায় আর কবুতরকে ধরে খেয়ে ফেলে। আর ঈগলের এই পাখি ধরে খাওয়ার কথা বনের চারদিকে ছড়িয়ে পড়ে। বনের সবাই সতর্ক হয়ে যায়। অন্যদিকে একদিন সকালবেলা টুনি তার বোকা মেয়ে টুকিকে বলে, টুকি, মারে, আমি আজকে কাজে যাব না, তাই একটু বন থেকে ঘুরে আসি। আর তুই ততক্ষণে গ্যাসের চুলোয় হাঁড়িতে একটু চাল চাপিয়ে দে, কেমন? এই বলে টুনি চলে যায়। আর টুকি ওর মায়ের কথা মতো রান্নাঘরে যায় আর বলতে থাকে, মা তো আমাকে শুধু গ্যাসের চুলায় হাঁড়িতে চাল চাপিয়ে দিতে বলেছে, পানি তো আর দিতে বলেনি। না, আর কোনো ভুলভাল কাজ করব না, মা যা বলেছে তাই করব। এই বলে টুকি হাঁড়িতে চাল দিয়ে চুলোয় বসিয়ে দেয় আর আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে ঈগল তার খাবারের জন্য পাখি না পেয়ে অস্থির হয়ে ওঠে আর এদিক ওদিক তাকাতে থাকে। এমন সময় ঈগলের চোখে পড়ে টুনির বাড়িটা। আর ঈগল বলতে থাকে, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই বাড়িতে কোনো না কোনো পাখি আছে, যাই। এই বলে ঈগল টুনির ঘরের ভিতর ঢুকে পড়ে। আর এইদিকে টুকি হাঁড়িতে পানি না দেওয়ার কারণে হাঁড়ির চাল পুড়ে ছাই হয়ে যায় আর হাঁড়িও পুড়ে যায়, যার কারণে গ্যাসের চুলার আগুন ছড়িয়ে পড়ে আর পুরো ঘরে আগুন লেগে যায়। এই দেখে টুকি চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে আসে। আগুন আগুন আগুন, বাঁচাও বাঁচাও, মা কোথায় তুমি? আগুন লেগেছে। আর ঈগলটা ওই ঘরে আটকা পড়ে। আর টুকির চিৎকারে টুনি আর বনের সবাই ওখানে আসে। আর ঈগলটা বলতে থাকে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি আর পাখি খাবো না, তবু দয়া করে আমাকে কেউ বাঁচাও। ঈগল এই বলে চিৎকার করতে করতে এক পর্যায়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর বনের সবাই ঈগলের কথা শুনে বুঝতে পারে যে পাখি খেকো ঈগলটা মারাই গেছে। তাই সবাই বোকা টুনির ছানা টুকির প্রশংসা করতে থাকে। সত্যি টুনি, তোর মেয়ে বোকা হলে কি হবে? তোর মেয়ের বুদ্ধিও আছে দেখছি। আজ তোর বোকা মেয়ের জন্য আমরা ওই পাখি খেকো ঈগলের হাত থেকে বেঁচে গেলাম। টুনি, আমরা এতদিন তোর বোকা মেয়ের জন্য তোকে অনেক অপমান করেছি, তুই তার জন্য আমাদের সবাইকে ক্ষমা করে দিস বোন। আরে না না দিদি, আমি কিছু মনে করিনি। আজ আমি সত্যি আমার বোকা মেয়ের উপর খুবই গর্বিত। কিন্তু আমার দুঃখ হলো আমার বাড়িটা পুড়ে শেষ হয়ে গেছে। আরে তুই চিন্তা করিস না, আমরা বনের সবাই মিলে তোর ঘর বানিয়ে দিব। এরপর বনের সবাই মিলে টুনির ঘর নতুন করে বানিয়ে দেয়। আর টুনি তার বোকা মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। রূপপুর জঙ্গলে এক টোনা, তার মা মিনু আর স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত। টুনি ছিল গর্ভবতী। মিনু আর টোনা সবসময়ই একটা পুত্র সন্তানের আশা করত। তারা কন্যা সন্তানকে একদম দেখতে পেত না। বৌমা, মনে রেখো, আমার কিন্তু ফুটফুটে একটা নাতি চাই, যে কিনা আমার বংশের বাতি ধরে রাখবে। মা, ঈশ্বর যদি আমাকে পুত্র সন্তান দেন তাহলে অবশ্যই আপনি আপনার বংশে প্রদীপ পাবেন মা।
শোনো বৌমা, তোমার কাছে আমি এসব কোনো জ্ঞান শুনতে চাচ্ছি না। আমার নাতি চাই মানে চাই, এই বলে দিলাম। শাশুড়ির কথা শুনে টুনি মহা বিপদে পড়ে যায়। দিনের পর দিন কাটতে থাকে। এরপর একদিন টুনি ডিম দেয়। ডিম দেওয়ার পর টোনা বলে, শোনো টুনি, আমার কিন্তু পুত্র সন্তানই চাই, বুঝেছো? আমার উত্তরাধিকারী হিসেবে আমি কোনো কন্যা সন্তানকে চাই না, এই আমি বলে দিলাম। এই বলে টোনা কাজে চলে যায়। এদিকে টুনি ভয়ে ভয়ে ডিমে তা দিতে থাকে। এদিকে সময়গুলো যেন হাওয়ার গতিতে যেতে থাকে। দেখতে দেখতে টুনির ডিম ফোটার সময়ও চলে আসে। এক রাতে টুনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয়। হাই ঈশ্বর, এ তুমি কি করলে? আমার কপালে তুমি কন্যা সন্তানই দিলে। এটা যদি আমার স্বামী শাশুড়ি জানতে পারে, তাহলে তো আমাদের মা মেয়েকে মেরেই ফেলবে। টুনির কথা শেষ হতে না হতেই সেখানে টোনা এসে হাজির হয়। আর কন্যা সন্তানকে দেখে টোনার মাথায় যেন আগুন জ্বলতে থাকে। টোনা অনেক রেগে যায়। অপয়া অলক্ষী কোথাকার, তোকে বলেছিলাম আমার পুত্র সন্তান চাই, কিন্তু তুই কিনা শেষে আমাকে কন্যা সন্তানই দিলি। ওগো, এটা কি আমি নিজের হাতে গড়েছি বলো? তুমি একটু বোঝার চেষ্টা করো টোনা, দয়া করো একটু। একদম চুপ, তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না আমি। তুই এক্ষুনি এই অপয়া কুলক্ষী কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি আর কোনো দিন তোর ছায়াও দেখতে চাই না এ বাড়িতে। ওরা যখন এসব কথা বলছিল তখনই সেখানে মিনু এসে হাজির হয়। হায় হায় গো, এ কি অলক্ষণে কাণ্ড ঘটেছে গো। টোনা বাবা আমার, তুই এখন এই অপয়াটাকে বাড়িতে কেন রেখেছিস? এক্ষুনি একে বের কর। আমার কত আশা ছিল রে, আমার একটা নাতি হবে। আমার সব আশায় যে এই কুলক্ষীটা আগুন জ্বালিয়ে দিল। এবার আমাকে গোবর আর গঙ্গা জল ছিটিয়ে পুরো বাড়িটা পবিত্র করে নিতে হবে। সব অপবিত্র হয়ে গেছে। মায়ের এমন আশকারা শুনে টোনা আরো অনেক রেগে যায়। এরপর টোনা টুনি আর তার কন্যা সন্তানকে বাহিরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। কন্যা সন্তান জন্ম দেওয়া কি এতটাই পাপ, যে পাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হয়? চল মা টুকি, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কোনো মূল্য নেই, সম্মান নেই, সেখানে আমরা এক মুহূর্ত থাকবো না রে মা। এরপর টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে জঙ্গলের শেষ প্রান্তে চলে যায়। সেখানে গিয়ে কাঠ দিয়ে কোনো রকমে একটা ছোট্ট ঘর বানায় টুনি। আর সেই ঘরে টুনি তার মেয়েকে নিয়ে থাকতে শুরু করে। এভাবে কোনো রকমে মামের দিন কাটছিল। আর টুকিও আস্তে আস্তে বড় হতে থাকে। এদিকে হঠাৎ করে একদিন জঙ্গলে একটা দানবীয় ঈগলের আবির্ভাব ঘটে, যে কিনা নিরীহ পাখিদের ধরে ধরে তার আস্তানায় নিয়ে গিয়ে খেয়ে ফেলতো। একদিন সব পাখি একসাথে জড়ো হয়। তার মধ্যে সুখী বলে ওঠে, এই দানবী ঈগল কোথা থেকে এলো? ঈশ্বর আমাদের এই কোন পাপের শাস্তি দিচ্ছে? এই ঈগলের হাত থেকে বাঁচার কি কোনো পথ নেই? সেটাই তো আমরা ভাবছি গো সুখী। আমাদের তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত, তিনি পারবে আমাদের এই দানবী ইগলের হাত থেকে রক্ষা করতে। এরপর মিনুর কথা মতো সবাই মিলে তান্ত্রিকের কাছে যায়। এরপর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। যে তোদের শান্তিতে গ্রাস করেছে তাকে হত্যা করতে পারবে শুধুমাত্র একটা কন্যা সন্তান, যাকে কিনা ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছে শুধু ওই দানবীয় ঈগলকে হত্যা করার জন্য। কেননা ওই কন্যা সন্তান যে পূর্ণ তিথিতে জন্মগ্রহণ করেছে, আর ও হলো শুভ শক্তির প্রতীক, তাই ওই পারবে ওই দানবীয় ঈগলকে হত্যা করতে। তান্ত্রিক বাবা, এমন শুভ শক্তির কন্যা সন্তান কে আছে আমাদের এই জঙ্গলে? আছে আছে, টুকি নামের একটা মেয়ে। ওকে একবার দেখলেই তোরা চিনতে পারবি। ওর শরীর যে গাঢ় সোনালী রঙের, একদম সোনার মতো চকচক করছে ওর শরীর। আর ওই কন্যা সন্তানের অজান্তেই ওর শরীর দিয়ে আলোক রশ্মি বাহিরে ছিটকে পড়ছে। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আমি তো কিছুদিন আগে শুনেছি যে ওই টুনির গর্ভের সন্তানের নাম টুকি, তার মানে ওই অপয়া মেয়েটা শুভ শক্তির প্রতীক। কিন্তু ওকে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কি?
ওই শুভ শক্তির প্রতীককে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস, তার মানে ও তোরই বংশধর। যাই হোক, তুই যখন একটা বড় ভুল করেই ফেলেছিস, এখন আর কি করার। যা, তোরা সবাই মিলে ওই মেয়েটাকে খুঁজে বের কর। তান্ত্রিকের কথা শুনে সবাই টুকিকে খুঁজতে বের হয়। এরপর খুঁজতে খুঁজতে তারা টুকির কাছ অব্দি পৌঁছায়। এরপর তান্ত্রিকের কথা মতো তারা টুকির শরীর থেকে সোনালী আভা দেখতে পায়। এরপর সবাই টুনি আর টুকিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুকি বলে, ঠিক আছে, আমি যুদ্ধ করে ওই দানবীয় ঈগলকে এই দুনিয়া ছাড়া করে দিব, যাতে করে আর কোনোদিন সে কোনো নিরীহ পাখিকে ধরে নিয়ে যেতে না পারে। এরপর টুকি সবার সাথে জঙ্গলের গভীরে যায়। আর তখনই সেখানে দানবীয় ঈগল এসেও হাজির হয়। ঈগল দাদা, তোমার যদি পাখিদের খেতেই হয় তবে আমার সাথে যুদ্ধ করো আগে, তারপর না হয় পাখিদের খেও। কি, তোর মতো একটা সামান্য ছোট পাখি কিনা আমার সাথে করবে যুদ্ধ? হা হা হা, তার আগে আমি তোকে হত্যা করে খাবো। এই বলে দানবীয় ঈগল টুকির সামনে যেতে থাকে। তখনই টুকি তার হাতে থাকা এক তলোয়ার দিয়ে দানবীয় ঈগলকে আঘাত করে, কিন্তু এতে করে দানবীয় ঈগলের তেমন কিচ্ছু হয় না। এরপর বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর টুকি আহত হয়ে যায়, আর ঈগল সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে টুকিকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিক টুকিকে সুস্থ করে তোলে। না, এভাবে ওই দানবীয় ঈগলকে হত্যা করা যাবে না। আর একটা বড় বিষয় হলো, ওর প্রাণভোমরা সুরক্ষিত আছে কালো পাহাড়ের কালো গুহার মাঝে। যদি ওই প্রাণভোমরাটাকে নিয়ে অগ্নিতে নিক্ষেপ করা হয়, তবে ওই দানবীয় ঈগলের ধ্বংস ঘটবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি ওই কালো পাহাড়ের কালো গুহায়। এরপর টুকি গুহার দিকে উড়ে যেতে থাকে। এদিকে দানবীয় ঈগল আবার জঙ্গলে হামলা চালায়। হা হা হা, আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আজ তোদের সবগুলোকে আমি একটা একটা করে ধরবো আর খাবো। ঈগলের কথা শুনে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে, আর দানবীয় ঈগল একে একে সবাইকে ধরে নিয়ে তার গুহায় গিয়ে খায়। এদিকে টুকি, ওই তো কালো পাহাড়, তার মানে এর নিচেই আছে কালো গুহা। এরপর টুকি সেই গুহার কাছে যায়, আর যে না গুহার দ্বারে পৌঁছেছে, আর ঠিক তখনই এক অদৃশ্য শক্তি টুকিকে এসে ধাক্কা মেরে ফেলে দেয়। এ কি, আমি এখানে পড়ে গেলাম কেন? এখানে নিশ্চয়ই কোনো মায়া শক্তি আছে, কিন্তু আমি এই মায়া শক্তি বলায় পার হব কি করে? টুকির কথা শেষ হতে না হতেই এক গায়েবী আওয়াজ এসে টুকিকে বলে, ভয় পেও না টুকি, তুমি চোখ বন্ধ করে তোমার ভিতরের শক্তিকে জাগ্রত করো, এরপর সামনে এগোতে থাকো। তোমাকে আর কোনো অশুভ শক্তি গ্রাস করতে পারবে না। হঠাৎ এমন গায়েবী আওয়াজ শুনে টুকি তার মনের শক্তি খুঁজে পায়। এরপর টুকি এক ছুটে ভিতরে ঢুকে পড়ে। এরপর টুকি সেই প্রাণভোমরা নিয়ে উড়ে অগ্নিকাণ্ডের কাছে যায়, আর অগ্নিকাণ্ডে দানবীয় ঈগলের প্রাণভোমরাটাকে ছুঁড়ে মারে, আর প্রাণভোমরাটা আগুনে দাও দাও করে জ্বলতে থাকে। আর ওইদিকে ঈগলের শরীরেও আগুন লেগে যায়, আর ঈগল কাতরাতে কাতরাতে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর সবাই টুকির অনেক প্রশংসা করতে থাকে। এদিকে মিনু আর টোনা ওদের নিজেদের ভুল বুঝতে পারে। টুনি, আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাদের মাফ করে দাও আর বাড়ি ফিরে চলো। এতদিন আমি ভুল ভাবতাম, আসলে কন্যা সন্তানও বংশের প্রদীপ হতে পারে। হ্যাঁ বৌমা, তুমি আমাকেও মাফ করে দাও। দিদি ভাই, তুইও আমাকে ক্ষমা করে দে। আমি জানতাম না রে যে তুই শুভ শক্তির প্রতীক। এসো, তোমরা দুজনে বাড়িতে চলো। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি। এরপর ওরা সবাই বাড়িতে ফিরে যায়, আর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।